হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার কালী পুজো ভালো কাটলো এবং আমরা একটা ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের সামনে পরীক্ষা। তো অবশ্যই আনন্দ করো, কিন্তু পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে হবে। তার মধ্যেই মোমেন্টামটা লস করলে কিন্তু চলবে না। এসওই বাংলা, এসওই যেই চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। এবং আমরা লাস্ট ক্লাসে আমরা লস অফ মোশনের পর ফ্রিকশন শেষ করেছি, এবং যেমনটা বলেছিলাম ফ্রিকশন পড়ানোর সময় যে আমরা সার্কুলার মোশনটা পড়বো। সার্কুলার মোশন পড়ার পর ফ্রিকশনের কিছু অ্যাপ্লিকেশন যেগুলো সার্কুলার মোশনের সাথে ব্লেন্ড হয়ে আসে, সেই জিনিসগুলো, সেই টপিকগুলো আমরা আজকে কভার করব। ওকে, তো আজকে আমরা মূলত সার্কুলার মোশনের যে দুটো ভাগ, ইউনিফর্ম সার্কুলার মোশন এবং নন ইউনিফর্ম সার্কুলার মোশন, এই দুটো জিনিস আমরা পড়বো। এবং তার পাশাপাশি আমরা নন ইউনিফর্ম সার্কুলার মোশন অর্থাৎ ভার্টিক্যাল সার্কুলার মোশন, এই জিনিসটাও আমরা আজকে একটু জানবো। তো মেইনলি আজকে ক্লাসটা একটু থিওরিটিক্যাল হবে, কারণ ফ্রিকশনের প্রবলেম আমরা অলরেডি করেছি। এবং যে ব্যাংকিং এবং বেন্ডিং অফ সাইক্লিস্ট, ব্যাংকিং অফ রোড এবং বেন্ডিং অফ সাইক্লিস্ট, এই যে দুটো টপিক, এর অ্যাপ্লিকেশনটা এবং নন ইউনিফর্ম সার্কুলার মোশন অর্থাৎ ভার্টিক্যাল সার্কুলার মোশনের অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক পর এনার্জির সাথে একবারে দেখাবো। কারণ ওয়ার্ক পর এনার্জিতে ভার্টিক্যাল সার্কুলার মোশনের কনসেপ্টটা ব্লেন্ড করলে অনেক সহজে প্রবলেমগুলো করা যায়। ওকে, তো আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিক, সার্কুলার মোশন। অলরেডি মোশন কথার অর্থ আমরা জানি কোনো একটা অবজেক্ট যদি টাইমের রেসপেক্টে এবং কোনো অবজারভারের রেসপেক্টে নিজের পজিশন চেঞ্জ করে, তাহলে আমরা বলি যে সে মুভিং অবজেক্ট বা সে মোশনে আছে। এবার এই মোশনটা লিনিয়ার মোশন হতে পারে বা নন লিনিয়ার মোশন হতে পারে, কোনো কার্ভ হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে সেই পজিশনটা টাইমের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট। তো এর উপর ডিপেন্ড করে যে সেটা 2D না 3D, তার উপর ডিপেন্ড করে যে সেই মোশনটা কি ধরনের মোশন। এখানটায় আমরা মোশন ইন আ প্লেন এর একটা টপিক, যেটা কিনা সার্কুলার মোশন, এটা ডিসকাস করব। এবং এই সার্কুলার মোশনে কি হবে, যে এই মুভিং অবজেক্টটা একটা সার্কেল বরাবর। ওকে, তো ধরা যাক এই হচ্ছে সেই সার্কেলটা। এবং সার্কেল কাকে বলি, যখন একটা ট্র্যাজেক্টরিতে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা অবজেক্ট সবসময় একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে চলে, সেই মোশনটাকে সার্কুলার মোশন বলা হয়। এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়, সেন্টার বলা হয়। এবং এই যে নির্দিষ্ট দূরত্ব, তাকে কি বলা হয়, রেডিয়াস বলা হয়। এইটুকুন বেসিক জিওমেট্রি আমরা সবাই ক্লাস 8, 9, 10-এ শিখেছি। এবার ধরা যাক অবজেক্টটা এই সার্কেলের এ পয়েন্টে ছিল এবং কিছুক্ষণ পর সে বি পয়েন্টে আসলো। তাহলে সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন, সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, তাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেহেতু এটা একটা অ্যাঙ্গেল, তো এর ইউনিট গুলো কি কি হবে, এসআই ইউনিট হবে রেডিয়ান, এছাড়া ডিগ্রি হতে পারে, এছাড়া কি হতে পারে, রোটেশন হতে পারে। দেখো এগুলো একদম বেসিক, তাও আরেকবার করে মনে করিয়ে দিই। ওয়ান রোটেশন হচ্ছে 2 পাই রেডিয়ান, আর 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, তাহলে একটা রোটেশনে 360 ডিগ্রি পাওয়া যাবে। তো এই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন, সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, তাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যে অ্যাঙ্গেলটা সুইপ করছে। এবার যেমন লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ছিল, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টেকেন টাইম। যে ধরো 2 সেকেন্ডে 10 মিটার ট্রাভেল করেছে, তাহলে ভেলোসিটি কত,
5 মিটার/সেকেন্ড, 10/2। ঠিক একই রকম ভাবে এ থেকে বিতে যাওয়ার জন্য যদি টি সময় লেগে থাকে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি এটাকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, তাহলে এখানে ইউনিট কি হবে? এখানে ইউনিট হবে রেডিয়ান/সেকেন্ড, বা আরেকটা ইউনিট ইউজ করা হয় আরপিএম বা আরপিএস। আরপিএস কথাটা হচ্ছে রোটেশন/সেকেন্ড। মানে এটাকে যদি এসআই তে কনভার্ট করি তাহলে কি হচ্ছে দেখো, একটা রোটেশন মানে 2π রেডিয়ান, তাহলে 2π রেডিয়ান/সেকেন্ড। আর যদি আরপিএম বলা হয় তাহলে 2π রেডিয়ান বাই 60 সেকেন্ড। মিনিট, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, সেই হিসাবে 5/30 রেডিয়ান/সেকেন্ড। ওকে, এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি ছিল? একটা অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেলটা এসিবি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো অ্যাঙ্গেলকে অনেক সময় অ্যাঙ্গেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ আর্ক বাই রেডিয়াস। আর্কটা কত? এবি। রেডিয়াস কত? ওএ, সরি সিএ। তাহলে এখানটা আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি? আর্ক বাই রেডিয়াস। ওকে, এখানে আর্ক হচ্ছে এবি, এবি আর রেডিয়াসটাকে আমি স্মল আর দিয়ে লিখছি। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু এবি বাই রেডিয়াস। এখানে দেখো, যদি এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, থিটা অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, তাহলে এবি দেখতে অনেকটা স্ট্রেট লাইনের মতন হবে। যদি এটা ছোট্ট অ্যাঙ্গেল নিই, তাহলে এবি দেখতে একটা স্ট্রেট লাইনের মতন হবে। যে এবিটা আর্ক, সেটা স্ট্রেট লাইন যদি হয়ে যায় তাহলে এবি বাই আর্ক, আর স্ট্রেট লাইন হলে এবিটাকে বলা যেতে পারে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই রেডিয়াস, তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই রেডিয়াস। তাহলে এখানটায় তখন কি বলা যেতে পারে? ফর স্মল অ্যাঙ্গেলস থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তাহলে আমি লিখতে পারি এস বাই আর ইন্টু টি। তো এস বাই টি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হচ্ছে? ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। সো লিনিয়ার ভেলোসিটি বাই রেডিয়াস। তাই খুব ছোট অ্যাঙ্গেলের জন্য এটা বলা যায় যে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওকে, দেখেন ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। এবার ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম মোশন নিশ্চয়ই তোমাদের মনে আছে। যদি ভুলে গিয়ে থাকো বা না জেনে থাকো, আমি বলবো যে প্লিজ মোশনের যে প্রথম ভিডিওটা, মোশন ইন 1D, সেই ভিডিওটা একটু ফলো করো। তাহলে দেখবে যে ওখানটায় বলা ছিল ইউনিফর্ম মোশন বলতে আমরা বুঝি যেখানে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। তো যখন লেখা থাকবে ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, এর অর্থ হচ্ছে ওমেগাটা কনস্ট্যান্ট, ওমেগাটা কনস্ট্যান্ট। এবার ওমেগা কি? ওমেগা হচ্ছে ভি বাই আর, তাহলে ভি বাই আরও কনস্ট্যান্ট, ভি বাই আরও কনস্ট্যান্ট। রেডিয়াস তো কনস্ট্যান্ট হতেই হবে, রেডিয়াস তো চেঞ্জ হতে পারে না, একটা সার্কেলের রেডিয়াস সবসময় সেম থাকবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইখানটায় একটু বোঝার আছে, এখানে ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয়, ভেলোসিটির যে ম্যাগনিটিউড, এই ভেলোসিটির ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, ভেলোসিটির মানটা চেঞ্জ হয় না। কিন্তু এটা আমরা বলতে পারবো না যে ভেলোসিটি চেঞ্জ হয়। একটু টেকনিক্যাল ব্যাপার আছে, ব্যাপারটা বোঝো কিরকম। যদি এই আমাদের সার্কেলটা হয়, তার এ পয়েন্টে ভেলোসিটির ডিরেকশনটা এমনি, এবং এখানে গেলে পরে ভেলোসিটির ডিরেকশনটা অন্য কিছু হয়ে যাচ্ছে, ট্যানজেন্ট বরাবর, সব সময় ট্যানজেন্ট বরাবর।
তাহলে ভেলোসিটি কি এক থাকছে? না। কেন? ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, এর একটা ডিরেকশন আছে, এর একটা ম্যাগনিটিউড আছে। যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে ভেলোসিটি ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হয়, কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট হয় না। ভেলোসিটি ইজ নট আ কনস্ট্যান্ট। কেন? না, এর ডিরেকশনটা বারবার করে চেঞ্জ হয়। ডিরেকশনটা বারবার করে চেঞ্জ হয়। ওকে, তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই অ্যাক্সিলারেশন আছে। তাহলে তাহলে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন is an accelerated motion. Okay, ইউনিফর্ম মোশন ইজ নন অ্যাক্সিলারেটেড। যখন বলা হচ্ছে ইউনিফর্ম মোশন তখন লিনিয়ার মোশনের কথা বলা হচ্ছে, যেখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তার ম্যাগনিটিউডও সেম থাকছে, মানও সেম থাকছে, তার দিকও সেম থাকছে। ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই একই থাকছে। কোথায়? ইউনিফর্ম মোশনে। তাহলে সেখানে অ্যাক্সিলারেশন শূন্য। কিন্তু যখন ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হচ্ছে তখন ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু তার লিনিয়ার ভেলোসিটি যদি বলি তাহলে লিনিয়ার ভেলোসিটির ম্যাগনিটিউড যদিও বা কনস্ট্যান্ট হয়, ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে, তাই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আর ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে সেখানে অ্যাক্সিলারেশন থাকবেই। এবং অ্যাক্সিলারেশন কোত্থেকে আসবে? কোনো না কোনো ফোর্সের থেকে আসবে। তার মানে এইভাবে যদি কোনো একটা অবজেক্ট ঘোরে তাহলে তার একটা অ্যাক্সিলারেশন অবশ্যই আছে। অ্যাক্সিলারেশন আছে এবং অ্যাক্সিলারেশন প্রোভাইড করার জন্য একটা ফোর্সও আছে। এবার এটাকে যদি একটু অন্যভাবে ভাবি, নিউটনস ল দিয়ে যদি এই জিনিসটাকে আমরা ভাবি, নিউটনস ফার্স্ট ল আমাদেরকে কি বলছে? বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে মুভিং অবজেক্টের কি হবে? রেস্টে থাকা অবজেক্ট রেস্টেই থাকবে। মুভিং অবজেক্টের কি হবে? সে স্ট্রেট লাইন বরাবর সেম ভেলোসিটিতে চলতে থাকবে। হ্যাঁ, সেম ভেলোসিটি তো আছে, কিন্তু ম্যাগনিটিউড সেম আছে, কিন্তু স্ট্রেট লাইন বরাবর কি চলছে? না, এইখানটায় সার্কুলার পাথে ঘুরছে। তার মানে স্ট্রেট লাইন বরাবর যদি না চলে তাহলে নিশ্চয়ই কোনো ফোর্স বাইরে থেকে কাজ করছে অবজেক্টের ওপর, এবং যদি ফোর্স থাকে তাহলে নিশ্চয়ই অ্যাক্সিলারেশন থাকবে। তো ইউনিফর্ম সার্কুলার মোশনে একটা অ্যাক্সিলারেশন আছে, এই নিয়ে আশা করি আমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা কত, কোন দিকে, এবং অ্যাক্সিলারেশনটা কি? তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর আমরা এর পরের স্লাইডে এই তিনটে প্রশ্নের উত্তর বুঝবো, যে এই মোশনটায় অ্যাক্সিলারেশনটা কত এবং কোন দিকে কাজ করছে এই অ্যাক্সিলারেশনটা, এবং সেই অ্যাক্সিলারেশনটাকে কি বলা হয়। দেখা যাক। এই হচ্ছে সেন্টার, সার্কেলের সেন্টার। এবার আমি এখানটা একটা ইনিশিয়াল পয়েন্ট ভাবছি এ, আর ফাইনালি ধরলাম অবজেক্টটা বি তে পৌঁছেছে। আমাদের কনসিডার করতে হবে যে এই যে অ্যাঙ্গেলটা এ সি বি, এই অ্যাঙ্গেলটা খুব ছোট একটা অ্যাঙ্গেল। ওকে, থিটা ইজ ভেরি স্মল। যদিও ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে থিটা কিন্তু খুব একটা ছোট নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি থিটা ইজ ভেরি স্মল। কেন ছবিতে আমি ছোট অ্যাঙ্গেল ড্র করলাম না? কারণ এখানে যখন আমি আহ, বাকি ফ্রি বডি ডায়াগ্রাম বা অন্য কিছু দেখাবো বা ভেক্টরের কম্পোনেন্ট গুলো দেখাবো, তখন যদি খুব ক্লোজ নিয়ে নিই বি কে, সেটা বুঝতে একটু সমস্যা হবে। তাই জন্য আমি বি পয়েন্টটাকে এর থেকে একটু দূরে নিলাম, কিন্তু যে ডেরিভেশনটা হচ্ছে সেটা কিন্তু ফর স্মল অ্যাঙ্গেলস হবে। তাহলে দেখো, যখন অবজেক্টটা এ তে ছিল, ভেলোসিটি ভি ছিল এবং ভেলোসিটি ডিরেকশন ছিল এমনি হরাইজন্টাল। তো যদি ভি হরাইজন্টাল হয় সম্পূর্ণভাবে, তাহলে এর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকতেই পারে না। তাহলে ভি এক্স অ্যাক্সিস বরাবর আছে। যখন অবজেক্টটা বি তে পৌঁছলো তখন ট্যানজেনশিয়ালি এইভাবে, ট্যানজেনশিয়ালি সরি, এইভাবে ভেলোসিটিটা আছে, এবং এই ভেলোসিটির এবার কিন্তু দুটো কম্পোনেন্ট
হবে, কারণ এটা না এক্স অ্যাক্সিস বরাবর না ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স ওয়াই প্লেনে ভেলোসিটিটা আছে, কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড সেম আছে। কারণ আমরা পড়ছি কি, আমরা পড়ছি ইউনিফর্ম সার্কুলার মোশন, এবং ইউনিফর্ম সার্কুলার মোশন মানে ওমেগা কনস্ট্যান্ট, এবং আমরা আরেকটা জিনিস কি দেখলাম, ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট। তাই ভেলোসিটির ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ আসবে না। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা থিটা, এটাকে একান্তর কোণ বলে বাংলায়। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এবার দেখো এই বিসি এই রেডিয়াসের সাথে ট্যানজেন্ট, ঠিক আছে, স্পর্শ, এটা 90 ডিগ্রিতে থাকে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা হবে কত, 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা আসছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার তোমার ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস মিউচুয়াল পারপেন্ডিকুলার, ভেক্টর ওয়াই অ্যাক্সিসের সাথে যদি 90 মাইনাস থিটা থাকে তাহলে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলে থাকবে। এবং ভেক্টর রেজলিউশনে আমরা এটা শিখেছি, যখন একটা ভেক্টর থিটা অ্যাঙ্গেলে থাকবে কোনো একটা অ্যাক্সিসের সাথে, সেই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কত হয়, কম্পোনেন্টটা হয় cos থিটা, ভি cos থিটা। আর এটা কত হবে না ভি sin। তো যখন অবজেক্টটা এ পয়েন্টে ছিল দেখতে পাচ্ছ ভেলোসিটি হরাইজন্টাল ভি, আর যখন একটা অ্যাঙ্গেল সুইপ করে বি পয়েন্টে গেছে তখন তার হরাইজন্টাল কম্পোনেন্ট হয়েছে ভি cos থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়েছে ভি sin থিটা। এবার অ্যাক্সিলারেশন তো আছে, এবং অ্যাক্সিলারেশনটা কত কোন দিকে সেটা আমরা বুঝবো। তো অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস যদি ভাবি যে কোনো অ্যাক্সিলারেশন আছে কিনা, থাকলে কত, তো সেই এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটা আগে দেখা যায়। এক্স অ্যাক্সিসে ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি সাইন থিটা, ভি কস থিটা, আর ইনিশিয়ালি ছিল ভি। তো ভি কস থিটা মাইনাস ভি বাই টি। ওকে, তাহলে ভি কস থিটা মাইনাস ভি ফর স্মল থিটা কস থিটা ইজ 1, ফর স্মল থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1। কেন, এটা কিন্তু এই লজিকটা আছে cos 0 বসিয়ে দিচ্ছি কম জন্য, cos 0 এর ভ্যালু 1 তা নয়। যদি খুব ছোট একটা অ্যাঙ্গেলের কথা ভাবি, যদি খুব ছোট একটা অ্যাঙ্গেলের কথা ভাবি, তাহলে অ্যাঙ্গেলটা যদি ছোট হয় তাহলে পারপেন্ডিকুলারটাও ছোট। তাহলে বেস আর হাইপোটেনিউজ অর্থাৎ ভূমি এবং অতিভুজ এরা প্রায় সমান। তাই জন্য বি বাই এইচ cos থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু 1। সেই জন্য ভি cos থিটা হয়ে গেল ভি মাইনাস ভি বাই টি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ হরাইজন্টাল কোন রকম অ্যাক্সিলারেশন নেই। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার এই জিনিসটা তো শুধু স্মল অ্যাঙ্গেলের জন্যই অ্যাপ্লিকেবল। অবশ্যই স্মল অ্যাঙ্গেলের জন্য অ্যাপ্লিকেবল। আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বের করি আমরা বলি ডেল ভি বাই ডেল টি, ওকে, বা সরি ডিভি বাই ডিটি। তো এই ডিভিটা কি, স্মল চেঞ্জ ইন ভেলোসিটি, মানে স্মল ইন্টারভ্যালের জন্য যে চেঞ্জটা হচ্ছে ভেলোসিটি। ওকে, তো স্মল অ্যাঙ্গেল, স্মল টাইম ইন্টারভ্যালে তো স্মল অ্যাঙ্গেলই সুইপ করবে, লার্জ অ্যাঙ্গেল তো হবে না। ওয়ান সেকেন্ড, আমি এখানে লার্জ অ্যাঙ্গেল শো করেছি যাতে এই ডায়াগ্রামটা আমি বোঝাতে পারি। ওকে, এবার দেখা যাক যে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সিলারেশন আছে কি নেই। ওয়াই অ্যাক্সিস বরাবর ফাইনালি ভেলোসিটি হয়েছে ভি সাইন থিটা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর শুরুতে কিন্তু কোনো রকম ভেলোসিটি ছিল না, পুরোটাই ছিল হরাইজন্টাল। তো ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটা কি আসবে, ফাইনাল ভেলোসিটি ভি সাইন থিটা মাইনাস 0 বাই টি। ফর স্মল অ্যাঙ্গেলস ভি সাইন থিটা উইল বিকাম ভি থিটা। কেন এটা হচ্ছে, কম অ্যাঙ্গেলের জন্য সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। দেখো এইরকমই যদি আবার একটা ছোট্ট অ্যাঙ্গেল ভাবি, তাহলে এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সরি এটা বেস, এটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার এই থিটার রেসপেক্টে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস এই জিনিসটা কি হচ্ছে, এই ছোট্ট পারপেন্ডিকুলারটাকে একটা বিশাল বড় সার্কেলের একটা ছোট আর্ক হিসেবে ধরা যেতে পারে। তাহলে এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আর্ক বাই রেডিয়াস। আর আর্ক বাই রেডিয়াসই হচ্ছে অ্যাঙ্গেল। সেজন্য সাইন থিটা বিকামস থিটা ফর স্মল অ্যাঙ্গেলস। ওকে, তো
ভি সাইন থিটার জায়গায় লিখলাম থিটা, মাইনাস 0 করলে ভি ইন্টু থিটাই থাকবে বাই টি। ওকে, থিটা বাই টাইম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার ওমেগাকে বলা যেতে পারে ভি বাই আর, একটু আগে আগের স্লাইডেই দেখলাম ওমেগা ইজ ভি বাই আর। তাহলে এটাকে লেখা যেতে পারে ভি স্কোয়ার বাই আর, অথবা ভি কে বলা যেতে পারে, যদি আগের স্লাইডটা একবার যাই, ভি কে বলা যেতে পারে দেখো আর ইন্টু ওমেগা, ভি কে বলা যেতে পারে আর ইন্টু ওমেগা। তাহলে এখানে যদি আর ইন্টু ওমেগা পুট করি তাহলে ওমেগা স্কোয়ার আর। সো এখানে যে অ্যাক্সিলারেশনটা আমরা এক্সপেক্ট করছিলাম যে নিশ্চয়ই কোনো অ্যাক্সিলারেশন থাকতে হবে যে ভেলোসিটির ডিরেকশনটাকে চেঞ্জ করছে, তাহলে সেই অ্যাক্সিলারেশনটা কোন দিকে, সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর মানে সেন্টারের দিকে। ওকে, তাহলে ডিরেকশনটা কি, ডিরেকশনটা হচ্ছে সেন্টারের দিকে। এবং অ্যাক্সিলারেশনটা কত, অ্যাক্সিলারেশনটা ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার বাই আর। এবার কোন ভ্যালুটা পুট করব সেটা ডিপেন্ড করছে আমাদের প্রবলেমে কি ধরনের ডেটা দেওয়া আছে তার উপরে কিন্তু আমরা ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর এই ভ্যালুটা পুট করব। যেহেতু এই অ্যাক্সিলারেশনটা সেন্টারের দিকে, তাই এর নাম হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রাতিক বল, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রাতিক বল। ওকে, তাহলে যে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমাদের তিনটে প্রশ্ন ছিল, একটা হচ্ছে অ্যাক্সিলারেশনটা কত, কত ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। অ্যাক্সিলারেশনটা কোন দিকে, অ্যাক্সিলারেশনটা সবসময় সেন্টারের দিকে। ওকে, 3 নম্বর প্রশ্ন ছিল অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার এই অ্যাক্সিলারেশনটা কে দিচ্ছে, অ্যাক্সিলারেশন কে প্রোভাইড করতে পারে, ফোর্স। তাহলে যে ফোর্সটা এই অ্যাক্সিলারেশন দিচ্ছে তার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, তাহলে এম অ্যাক্সিলারেশনটা ছিল ভি স্কোয়ার বাই আর, সো ইট ইজ এম ভি স্কোয়ার বাই আর, অথবা বলতে পারো এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো যদি এইভাবে কোনো একটা অবজেক্ট, এইভাবে কোনো একটা অবজেক্ট একটা সার্কুলার পাথে ঘুরে, তাহলে মাথায় রাখতে হবে যে সেই অবজেক্টটার উপর একটা ফোর্স কাজ করছে যার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং সেই ফোর্সটা একটা অ্যাক্সিলারেশন দিচ্ছে কোন দিকে, সেন্টারের দিকে, তার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবং এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের জন্যই ও প্রত্যেক মুহূর্তে নিজের ডিরেকশনটাকে বদলে ফেলছে। তার মানে আমরা এরপর থেকে যখনই কোনো সার্কুলার মোশন দেখব, আমাদের যেন মাথায় স্ট্রাইক করে যে এইখানটায় একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেন্ট্রিপিটাল ফোর্স লাগবেই লাগবে। কোন সেন্ট্রিপিটাল ফোর্স, কে কে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছে, গ্র্যাভিটেশনাল। একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সেন্ট্রিপিটাল ফোর্স লাগবেই। কে সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক পুল। এই যে তোমার প্রোটন দিয়ে তৈরি, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি যে নিউক্লিয়াসটা, এটা তো পজিটিভলি চার্জড, ইলেকট্রন নেগেটিভলি চার্জড, অ্যাট্রাক্ট করছে। তাহলে যদি তোমরা বোর থিওরি পড়ে থাকো, ওইখানেই দেখবে যে এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকেই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে ধরা হচ্ছে। যদি একটা সুতোয় একটা পাথর বেঁধে এইভাবে ঘোরানো হয়, তাহলে স্ট্রিং এ যে টেনশনটা হচ্ছে সেটা আঙুলের উপর পড়ছে, অর্থাৎ সেন্টারের দিকে পড়ছে, তাহলে সেই টেনশনটা সেক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সে কাজ করছে। তার মানে আমরা আমাদের আশপাশে যত রকম সার্কুলার মোশন দেখবো সবখানে সেন্ট্রিপিটাল ফোর্স থাকতেই হবে। ওকে, এবার এই অবজেক্টের ভেতরে যদি কোনো অবজারভার থাকে অথবা অন্য কোনো অবজেক্ট থাকে, তাহলে এই যে রেড একটা ডট বানালাম, ধরে নাও এই রেড ডটটা অন্য কোনো অবজারভার বা অন্য কোনো অবজেক্ট যে কিনা এই রোটেটিং ফ্রেমটার মধ্যে বসে আছে। আরো সহজভাবে বলছি, একটা গাড়ি
টার্ন নিচ্ছে, লেফট টার্ন নিচ্ছে, আমি সেই গাড়িটার ভেতরে বসে আছি, তাহলে গাড়ির কথা যদি ভাবি, গাড়ি সেন্টারের দিকে ফোর্স ফিল করছে। কি ফোর্স? পরে আসছি, বা সেই ফোর্স হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। রাস্তায় ফ্রিকশন না থাকলে গাড়ি টার্ন নিতে পারবে না। ওকে, বা সেক্ষেত্রে ব্যাংকিং লাগবে, কি জিনিস পরে বলবো। তো রাস্তার মধ্যে গাড়িটা যখন লেফট টার্ন নিচ্ছে, তখন আমি দেখি যে আমি একটু ডান দিকের দিকে সরে যাচ্ছি। কেন হচ্ছে? কারণ আমি কোথায় আছি? গাড়িতে। গাড়িটা কি? গাড়িটা একটা অ্যাক্সিলারেটিং ফ্রেম। কেন অ্যাক্সিলারেটিং ফ্রেম? কারণ গাড়িটার সার্কুলার মোশন হচ্ছে, ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, তার মানে গাড়িটার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন আছে। যদি অ্যাক্সিলারেটেড ফ্রেমের মধ্যে আমি থাকি, আমি সিউডো ফোর্স ফিল করব। যদি সিউডো ফোর্স না জানা থাকে, প্লিজ লস অফ মোশনের ভিডিওটা একবার রেফার করো। লস অফ মোশনের সেকেন্ড ভিডিওতে হয়তো, বা ফার্স্ট ভিডিওতে সিউডো ফোর্স বলা আছে। তো সিউডো ফোর্স কাজ করে অ্যাকচুয়াল যে অ্যাক্সিলারেশনটা, ফ্রেমের যে অ্যাক্সিলারেশনটা, তার অপোজিট। তার মানে এই সিউডো ফোর্সটা কে এক্সপিরিয়েন্স করবে? যে এই রোটেটিং ফ্রেমটার ভেতরে বসে আছে, যে রোটেটিং ফ্রেমের ভেতরে বসে আছে। তাহলে এই সিউডো ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কে ফিল করবে? রোটেটিং অবজেক্টের ভেতরে বসে থাকা কোনো অবজেক্ট বা অবজারভার। কোন দিকে ফিল করবে? যেদিকে মূল অ্যাক্সিলারেশনটা সিস্টেমের, তার অপোজিটে। তাহলে সেন্টারের দিকে হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তার অপোজিটে অর্থাৎ সেন্টার থেকে বাইরের দিকে হবে সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। ফোর্সটার নাম সেন্ট্রিফিউগাল ফোর্স। এর কারণটা কি? সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণটা যদি আমি ভাবি, যে এই যদি আমার গাড়িটা হয়, যে গাড়িটা লেফট টার্ন নিচ্ছে, কিন্তু আমি তো জানি না যে গাড়ি লেফট টার্ন নেবে। আমি আমার যা ভেলোসিটি, আমি সেটাই মেনটেন করার চেষ্টা করব নিউটনের প্রথম সূত্র অনুযায়ী। তো গাড়িটা যদি লেফটে সরে আসে, তুমি দেখো আমি গাড়ির মাঝখানে ছিলাম, গাড়িটা যদি লেফটে সরে আসে, তাহলে গাড়ির ভেতরে আমার মনে হবে আমি যেন ডান দিকে সরে আসলাম। গাড়ি যদি বাঁ দিকে সরে, তাহলে আমার কি মনে হবে? আমি ডান দিকে সরে আসলাম। আসলে আমি কোনো দিকেই সরিনি, আমি আমার ডিরেকশনটা মেনটেন করছি। গাড়ি বাঁ দিকে সরে এসছে জন্য আমার এখন মনে হচ্ছে আমি গাড়ির ডান দিকে বসে আছি, কিন্তু একটু আগে আমি গাড়ির সেন্টারে ছিলাম। তাহলে আমার মনে হচ্ছে যে ডান দিকে যেন কেউ আমাকে একটা ঠেলে সরিয়ে দিচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এবার এর সাথে ফ্রিকশনাল ফোর্স দিয়ে আমরা বেন্ডিং অফ সাইক্লিস্ট, ফার্স্ট আমরা বেন্ডিং অফ সাইক্লিস্ট করবো। দেখো, বেন্ডিং অফ সাইক্লিস্ট, যারা সাইকেল চালাও বা বাইক চালাও, যদি নাও চালাও, তোমরা নিশ্চয়ই বাইক রেসিং দেখেছো। সেখানে তোমরা দেখবে যে যেদিকে টার্ন নেই আমরা, সেই দিকে খানিকটা আমরা টিল্ট হয়ে যাই। ওকে, তো হয়তো যখন এইভাবে সোজা রাস্তায় যাই, তখন হয়তো বাইকটা আমাদের এরকম সোজা থাকে, ভার্টিক্যাল থাকে। কিন্তু যখন আমাকে একটা টার্ন নিতে হবে, তখন আমরা হালকা টিল্টেড হই। এইরকম ভাবে আমরা হালকা টিল্টেড হই। এটা কেন? দেখো, রাস্তায় যখন টার্ন নেব, তখন ফ্রিকশনাল ফোর্স ইজ দেয়ার টু প্রোভাইড দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করার জন্য রাস্তা এবং টায়ারের মাঝে যে ঘর্ষণ বা ফ্রিকশন, সেটা আছে। কিন্তু অনেক সময় আমরা শার্প টার্ন নিই, অথবা আমাদের ভেলোসিটি খানিকটা বেশি থাকে। তো সেই সময় হয়তো ফ্রিকশন সাফিসিয়েন্ট হবে না অতটা সেন্ট্রিপিটাল ফোর্স দেওয়ার জন্য। কেন? সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে mv²/r। যদি তোমার স্পিড খুব বেশি হয়, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স বেশি লাগে। যদি তোমার রেডিয়াসটা খুব ছোট হয়, মানে তুমি খুব কম জায়গার মধ্যে ঘুরতে চাইছো, ওকে, তাহলে তোমার সেন্ট্রিপিটাল ফোর্সটা অনেক বেশি লাগবে। তো এই সব ক্ষেত্রে ভেলোসিটি বেশি হলে বা রেডিয়াস কম হলে আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা বেশি লাগবে। এবার সেন্ট্রিপিটাল ফোর্স যদি বেশি হয়, তাহলে হতে পারে যে ফ্রিকশন অতটা সেন্ট্রিপিটাল ফোর্স দেওয়ার জন্য সাফিসিয়েন্ট নয়।
তাহলে কি করতে হবে? তাহলে ফ্রিকশনকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আরেকটা ফ্যাক্টর জেনারেট করতে হবে। তো আপাতত যে ডেরিভেশনটা দেখাচ্ছে এটা ফ্রিকশন ছাড়া, উইদাউট ফ্রিকশন কি হয় আর ফ্রিকশন থাকলে কি হয় সেটাও দেখবো। তো যখনই আমি টিল্ট হয়ে যাচ্ছি আমি আমার রিয়াকশন ফোর্সটা পাচ্ছি এইভাবে, আমি আমার রিয়াকশন ফোর্সটা পাচ্ছি এইরকম একটু টিল্টেড ভাবে। যদি আমি ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে থাকি তাহলে এই কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে আর কস থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে আর সাইন। তাহলে দেখো আর কস থিটা কি করছে, অ্যাকচুয়ালি আমার ওয়েটটাকে ক্যান্সেল আউট করছে, এবং আর সাইন থিটা দিয়ে আমি এই যে টিল্ট হচ্ছি তার মানে আমি লেফট টার্ন নিতে যাচ্ছি, এই লেফট টার্নের সেন্টারের দিকে, সার্কেলের সেন্টারের দিকে আমি একটা ফোর্স পাচ্ছি যেটা কিনা সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করবে। সো এই mv স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু r sin থিটা। এই টিল্ট করার ফলে যে r sin থিটা তুমি জেনারেট করলে সেটাই তোমাকে টার্ন নিতে সাহায্য করবে। তাহলে r cos থিটা, r cos থিটা ইকুয়াল টু mg, এই ইকুয়েশনটা দিয়ে যদি ফার্স্ট ইকুয়েশনটাকে ডিভাইড করি তাহলেই দেখতে পাবো যে আমরা কি পাচ্ছি, tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg, tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg। এখান থেকেই দেখে বুঝতে পারছি যে যত বেশি ভেলোসিটি হবে আমার থিটা কিন্তু বাড়াতে হবে, বা রেডিয়াস যদি কম হয় তাহলে আমাকে থিটা বাড়াতে হবে। তোমরা নিশ্চয়ই বাইক রেসিং এ দেখেছো যে ওরা অনেকটা টিল্টেড হয়ে যায়, প্রায় এরকম ভাবে টিল্টেড হয়ে যায়। কেন? কারণ ওদের ভেলোসিটি অনেক বেশি রাখতে হবে, ভেলোসিটি বেশি না রাখলে পরে কি হবে, বাইক রেসিং এ হেরে যাবে। এই ভেলোসিটি যদি বেশি হয়, সেন্ট্রিপিটাল ফোর্সের ভেলোসিটি যদি বেশি হয় তাহলে ট্যান থিটাকেও বড় হওয়া দরকার, সেই জন্য ওরা থিটাটাকে অনেকটা বড় রাখে। তো এখানে আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে কনসিডার করলাম না, কনসিডার না করে সাইক্লিস্ট কেন বেন্ড করে সেটা বুঝলাম এবং সেই রিলেশনটা কিন্তু আমরা দেখলাম। এবার এটা টু হুইলারের জন্য হলো, ফোর হুইলারের জন্য কি হবে? ফোর হুইলারে এটা কখনোই পসিবল না যে গাড়িটাকে আমি টিল্ট করাবো। ওকে, সেই জন্য রাস্তার একটা দিককে উঁচু করা হয় এবং একটা দিককে একটু নিচু রাখা হয়, এটাকে বলা হয় ব্যাংকিং অফ রোড। ব্যাংকিং অফ রোড, ব্যাংকিং অফ রোডে কি হয়, ধরো আমি যদি আমার বডিটাকে একটা গাড়ি হিসাবে কনসিডার করি, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আপাতত এটা একটা হরাইজন্টাল ফ্লোর, এই ফ্লোরের যদি আমি ডান দিকটা উঁচু করে দিই আর বাঁ দিকটা নিচু করে দিই তাহলে আমি এরকম একটু টিল্ট হয়ে যাব। এটাই টার্গেট ছিল যাতে রিয়াকশন ফোর্সটা একটু টিল্টেড আসে। যদি সোজা দাঁড়িয়ে থাকি তাহলে রিয়াকশন ফোর্সটা ভার্টিক্যাল আসবে, আর আমি চাইছি ভার্টিক্যালের সাথে একটু অ্যাঙ্গেল করে রিয়াকশন ফোর্সটা জেনারেট করতে। তাহলে রাস্তার একটা দিককে একটু উঁচু করা হলো, আরেকটা দিককে রাস্তার নিচু রাখা হলো। এটা রেলওয়ে ট্র্যাকেও করা হয়, জেনারেলি হাইওয়েজে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। আমার বাড়ির পাশের লেনে এই জিনিসটা দেখা যাবে না, কারণ বাড়ির পাশের লেনে গাড়ি খুব একটা স্পিডে চলবে না, এটাই এক্সপেক্টেড, এবং রাস্তার ফ্রিকশন উইল বি সাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। কিন্তু হাইওয়েতে কি হবে, হাইওয়েতে গাড়ির একটা মিনিমাম ভেলোসিটি থাকবে 60, 70, 80, তো সেখানে সেন্ট্রিপিটাল ফোর্সের প্রয়োজনটা বেশি, তাই সেখানে ফ্রিকশনের সাথে সাথে রাস্তায় একটা ব্যাংকিং করা হয়। ব্যাংকিং মানে কি, রাস্তার একটা দিককে উঁচু করা হয়, একটা দিকে একটু নিচু রাখা হয়। তো এর উপর যখন গাড়িটা দাঁড়ানো থাকে, এর উপর যখন গাড়িটা দাঁড়ানো থাকে, এটা গাড়ির ফ্রন্ট ভিউ কিন্তু, ওকে, এটা গাড়ির ফ্রন্ট ভিউ। তো গাড়িটা যখন দাঁড়ানো থাকে তখন এই রিয়াকশন ফোর্সটা কিভাবে রিসিভ করে, রিয়াকশন ফোর্সটা একটা অ্যাঙ্গেলে রিসিভ করে। যদি এই ইনক্লিনেশনটা থিটা হয় তাহলে রিয়াকশন ফোর্স থিটা অ্যাঙ্গেলে আসবে, এবং এই থিটা অ্যাঙ্গেলটা কি ভার্টিক্যাল সাথে থিটা অ্যাঙ্গেলে আসবে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে আর cos থিটা, হরাইজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে আর sin থিটা। এছাড়া গাড়ি যখন রোটেট করবে তখন তার ডান দিকে শিফট হওয়ার মানে বাইরের দিকে শিফট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই জন্য ফ্রিকশনাল ফোর্সটা সার্কেলের সেন্টারের দিকে কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স এভাবে কাজ করবে,
এই ফ্রিকশনাল ফোর্সের দুটো কম্পোনেন্ট আছে, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই কম্পোনেন্ট আসবে হচ্ছে এফ কস থিটা, আর এটা আসবে হচ্ছে এফ সাইন। এছাড়া কি আছে? এছাড়া গাড়ির ওয়েট আছে, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশনে ওয়েট। তো এই তিনটে ফোর্স কাজ করছে, যেখানে ওয়েটকে আমি আর স্প্লিট করলাম না, ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ফ্রিকশনাল ফোর্স ডাউন দ্য প্লেন কাজ করছে, তার দুটো কম্পোনেন্ট, হরাইজন্টালটা এফ কস থিটা, ভার্টিক্যালটা এফ সাইন থিটা। আর রিঅ্যাকশন ফোর্স সারফেসের সাথে পারপেন্ডিকুলার, তার মানে ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, তাই ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কস থিটা, হরাইজন্টাল কম্পোনেন্ট আর সাইন থিটা। এবার দেখো যে এই অবস্থায় যদি গাড়িটাকে ব্যালেন্স থাকতে হয়, তাহলে নেট ভার্টিক্যাল ফোর্স 0 হওয়া দরকার। তার মানে এফ সাইন থিটা প্লাস এমজি, যেটা ফোর্সটা নিচের দিকে কাজ করছে, দ্যাট ইজ ইকুয়াল টু আর কস থিটা। তো ফ্রিকশনাল ফোর্সকে আমরা কি লিখতে পারি? মিউ ইন্টু আর, মিউ ইন্টু আর সাইন থিটা প্লাস এমজি ইকুয়াল টু আর কস। এখান থেকে যদি আর কমন নিয়ে নিই, তাহলে মিউ সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু মাইনাস এমজি হবে। তাহলে এমজিটাকে যদি পজিটিভ রাখতে চাই, দেখো এমজিটাকে যদি পজিটিভ রাখতে চাই, এমজি ইকুয়াল টু আর কমন নিয়ে নিলে cos থিটা মাইনাস মিউ সাইন। ওকে, কি ছিল? mg প্লাস এফ সাইন থিটা, mg প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু আর cos থিটা। ঠিক আছে, এবার ফ্রিকশনের জায়গায় মিউ ইন্টু আর পুট করে mg ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা পাওয়া যাচ্ছে, এটাকে আমি নাম দিচ্ছি ইকুয়েশন 1। আর কি দেখতে পাচ্ছি? হরাইজন্টাল এই দুটো ফোর্স আছে, যেটা কিনা সার্কেলের এইভাবে গাড়িটা ঘুরছে, তাহলে সার্কেলের সেন্টারের দিকে, তাহলে এরা দুজন মিলে আমাকে দিচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সাইন থিটা প্লাস ফ্রিকশন, ফ্রিকশন কত? মিউ ইন্টু আর কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আর যদি কমন নিই, তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই। এক নম্বর ইকুয়েশনটা নিচে লিখে দিচ্ছি, mg ইজ ইকুয়াল টু কি ছিল? আর ইন্টু cos থিটা মাইনাস মিউ সাইন, cos থিটা মাইনাস মিউ সাইন। এবার ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করলে দেখো কি আসছে, এই ডিভিশন করলাম, এই ডিভিশন করলাম, তাহলে আসছে এখানে আর কেটে গেলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই cos থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই ইকুয়েশনে যদি ওপর নিচে cos থিটা দিয়ে ডিভাইড করি, লেফট সাইডটাকে ওপর নিচে যদি cos থিটা দিয়ে ডিভাইড করি, তাহলে sin থিটা বাই cos থিটা আসবে tan থিটা মাইনাস মিউ cos থিটা বাই cos থিটা মানে মিউ, আর cos থিটা বাই cos থিটা হচ্ছে 1 মাইনাস মিউ sin থিটা বাই cos থিটা, তার মানে মিউ tan থিটা, মিউ tan থিটা। দিস ইজ ভি স্কোয়ার বাই আর। ওকে, তো এখানে ব্যাংকিংও আছে, অর্থাৎ গাড়িটাকে টিল্টও করাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে ফ্রিকশনও আছে। তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ব্যাংকিং আর সেন্ট্রিপিটাল ফোর্স বা ভি স্কোয়ার বাই আর জি, এই চারটে ফ্যাক্টরের উপর এটা হচ্ছে রিলেশন। ওকে,
এবার এই ফর্মুলাটা কিন্তু তোমাদের জেই বা ডাব্লিউবিজেই যেখানেই হোক, যে কোনো এক্সামে এই ফর্মুলাটা তোমরা খালি মুখস্থ রাখলেই হবে। এই ফর্মুলাটা ব্যাংকিং থাক বা না থাক, ফ্রিকশন থাক বা না থাক, দুটো কেসেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। একটু অ্যাপ্লিকেশনটা দেখে নিই ফর্মুলাটা, এই জন্যই এই জিনিসটা ডেরিভেশন দেখানো অ্যাকচুয়ালি। ফর্মুলাটা ছিল হচ্ছে tan থিটা মাইনাস মিউ, tan থিটা মাইনাস মিউ বাই 1 minus mu tan theta equal to v square by r। যদি কোথাও ব্যাংকিং না থাকে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 হয়, তখন তোমাকে রোটেট করার জন্য, গাড়ি ঘোরানোর জন্য সম্পূর্ণভাবে ফ্রিকশনের উপর ডিপেন্ড করতে হবে। তাহলে থিটা 0 হয়ে গেলে কি আসবে? এক মিনিট। আচ্ছা, এখানটা প্লাস, সরি সরি, মাইনাসই ছিল, এটা প্লাস ছিল, তো সাইন থিটা প্লাস মিউ আর কস থিটা, তো ডিভাইড করলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, তো ফর্মুলাটা এখানটা দাঁড়াবে ট্যান থিটা প্লাস মিউ। ওকে, তো ট্যান থিটা প্লাস মিউ, তো থিটা ইকুয়াল টু 0 হলে মিউ বাই 1, কারণ মিউ ট্যান থিটাও 0 হয়ে যাচ্ছে, মিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, মিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা কখন পাচ্ছি? যখন কোনো ব্যাংকিং নেই। আর যদি ব্যাংকিং থাকে কিন্তু ফ্রিকশন না থাকে, যদি মিউ ইকুয়াল টু 0 হয়, ফ্রিকশন না থাকে, তখন কি হবে? তখন হবে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এই জন্যই বলছি যে এই ফর্মুলাটা মুখস্থ রাখো, প্রয়োজন অনুযায়ী থিটা বা মিউ যে কোনো একজনকে 0 বসাতে পারো। যদি ব্যাংকিং ফ্রিকশন দুটোই থাকে, তাহলে দুটোর ভ্যালু পুট করবে এবং তাহলে রেজাল্ট পাওয়া যাবে। এবার এছাড়া ইউনিফর্ম সার্কুলার মোশনের উপর সিম্পল এরকম প্রবলেম আসতে পারে যে এরকম একটা পেন্ডুলামকে একটা সার্কুলার মোশনে এভাবে ঘোরানো হচ্ছে। ওকে, এখানটা হিন্স করা আছে, এটা অ্যাক্সিস, এরকম একটা পেন্ডুলামকে এভাবে ঘোরানো হচ্ছে। তাহলে এই রোপটা ভার্টিক্যাল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করবে? ওকে, তো দেখো, এটা টি টেনশন, এই টেনশনের দুটো কম্পোনেন্ট থাকবে। যদি এটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তাহলে এটা হচ্ছে টি কস থিটা, আর সেন্টারের দিকে কাজ করছে টি সাইন থিটা। তাহলে টি কস থিটার কাজটা কি? টি কস থিটার কাজ হচ্ছে এই ওয়েটটাকে নালিফাই করা, অবজেক্টের যে ওয়েট সেটাকে ব্যালেন্স করছে টি কস থিটা, টি কস থিটা ইকুয়াল টু এমজি। আর টি সাইন থিটা সেন্টারের দিকে কাজ করছে, অর্থাৎ ঘোরানোর জন্য এমভি স্কোয়ার বাই আর সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। তো ইকুয়েশন 2/1 করলে কি পাবো? tan theta is equal to v square by rg, tan theta equal to v square by rg। এখানে এই থিটাটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। যদি একটু আগের প্রবলেমটার কথা ভাবি, যে এখানেও তো মিউ না থাকলে এই ফর্মুলাটাই আসছিল, ঠিক তাই এখানে তো কোনো ফ্রিকশন নেই, এর ফ্রিকশন কনসিডার করা হচ্ছে না, তাহলে এইখানটাতেও এই অবজেক্টটা ভার্টিক্যালের সাথে টিল্ট করে আছে, তাহলে একই ফর্মুলাতে tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এই ফর্মুলাতে কিন্তু ভেলোসিটি দেওয়া থাকলে রেডিয়াস ফাইন্ড করতে পারবো, রেডিয়াস দেওয়া থাকলে ভেলোসিটি ফাইন্ড করতে পারবো, বা এই দুটোই যদি দেওয়া থাকে তাহলে আমরা অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারবো। এরপর আসছি নন ইউনিফর্ম সার্কুলার মোশন। নন ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে এটাও একটা সার্কেল, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে ভেলোসিটি তো কনস্ট্যান্ট থাকবেই না,
velocity is not a constant, ওমেগা কনস্ট্যান্ট নয়, তার মানে এখানে একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটির কোনো চেঞ্জ হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। যেরকম আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেশন হয় v মাইনাস ইউ বাই টি, এখানে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম gives you অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটার ইউনিট কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এখানে আসবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এর একটা এক্সাম্পল দিই, দেখো। এর এক্সাম্পল হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। ওকে, এই হচ্ছে সেন্টার। ভার্টিক্যাল সার্কুলার মোশন মানে একটা পাথরকে বা যে কোনো একটা অবজেক্টকে একটা সুতোয় বেঁধে যদি আমরা এইভাবে ভার্টিক্যাল প্লেনে ঘোরাই, তাহলে এটা সার্কুলার মোশন তো হচ্ছে। কিন্তু এই মোশনটাতে টপ মোস্ট পয়েন্টে যে ভেলোসিটি, ম্যাগনিটিউডের কথা বলছি, ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউডের কথা বলছি। টপ মোস্ট পয়েন্টে যে ভেলোসিটি, বটম মোস্ট পয়েন্টে কিন্তু ভেলোসিটি অন্য কিছু হবে, বাড়বে। এবং আবার যখন নিচ থেকে উপরে আসবে, আস্তে আস্তে ভেলোসিটিটা কমতে থাকবে। কেন? কারণ এখানে জি আছে। এবার এই অ্যাক্সিলারেশনটা কত এবং ভেলোসিটি কি হবে, এইগুলো আমরা একটু দেখি। দেখো, এই পয়েন্টটার নাম দিচ্ছি এ। যখন অবজেক্টটা এ পয়েন্টে আছে, তখন ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি, অবশ্যই। টেনশন যেখানটায় দড়ি আটকানো থাকে সেখানেই কাজ করবে। তো এরা দুজনেই সেন্টারের দিকে কাজ করছে, তাই আমরা বলতে পারি যে টি প্লাস এমজি ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই আর। ইউ মানে কি? এখানকার ভেলোসিটি ছিল ইউ, এই পয়েন্টে স্পিড হচ্ছে ইউ, তাই এম ইউ স্কোয়ার বাই আর। এই ম্যাক্সিমাম পয়েন্টে না একটা মিনিমাম ভেলোসিটি দরকার, মানে টপ মোস্ট পয়েন্টে একটা মিনিমাম ভেলোসিটি দরকার, আদারওয়াইজ কি হবে, এইরকম উঠে আবার পেন্ডুলামের মতন অসিলেট করতে থাকবে। একটা মিনিমাম ভেলোসিটি দিলেই তবে গিয়ে ঘুরবে। ওকে, আদারওয়াইজ যদি সেই ভেলোসিটিটা না দিই, তাহলে এই অবধি উঠে আবার এইদিকে এইভাবে অসিলেট করবে। তো এখানটায় দেখো, যদি আমি ইউ এর মিনিমাম ভ্যালু বের করতে চাই, ওয়েটকে তো কমানো সম্ভব না, টেনশনের মিনিমাম ভ্যালুটা আমরা দেখতে পারি। টেনশনের মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো। কেন জিরো? যে কোনো জিনিসের মিনিমাম ভ্যালু তো মাইনাস ইনফিনিটি হতে পারে। টেনশন যদি নেগেটিভ হয়, তাহলে দড়িটা স্ল্যাগ করবে বা গুটিয়ে যাবে। দড়ি যদি গুটিয়ে যায়, তাহলে রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে। রেডিয়াস চেঞ্জ হয়ে গেলে আর সেটাকে সার্কুলার মোশন বলা যাবে না। তাই যদি সার্কুলার মোশন রাখতে হয়, তাহলে টেনশনের নেগেটিভ হওয়া চলবে না। টেনশনের মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো। এবার টেনশনের মিনিমাম ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনটায় বসাই, তাহলে mg ইজ ইকুয়াল টু এম ইউ মিনিমাম স্কোয়ার বাই আর। ইউ মিনিমাম কেন করলাম? কারণ আমরা টেনশনের মিনিমাম ভ্যালু বসিয়েছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ইউ এর মিনিমাম ভ্যালু হচ্ছে রুট আন্ডার আর জি। দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ স্পিড at the topmost point of a vertical circle. ওকে, এবার এটাই যদি আমি বটম মোস্ট পয়েন্টের কথা ভাবি, বটম মোস্ট পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টের নাম দিচ্ছি বি। এখানে ওয়েট নিচের দিকে কাজ করবে, অবশ্যই এমজি। টেনশন হিঞ্জ পয়েন্ট অর্থাৎ সেন্টারের দিকে কাজ করবে। এবং এদের মধ্যে কে বড় হবে? এদের মধ্যে টেনশন বড় হবে। কেন টেনশন এই জন্য বড় হবে? দেখো, কারণ তোমার সার্কুলার মোশনের জন্য সব সময় সার্কেলের সেন্টারের দিকে একটা ফোর্স দরকার। সার্কেলের সেন্টারের দিকে যদি নেট ফোর্স থাকতে হয়, তাহলে সার্কেলের সেন্টারের দিকে যে ফোর্সটা অর্থাৎ টেনশন, তাকে বড় হতে হবে। যদি কখনো এমজি বড় হয়ে যায়, তাহলে এটা ছিঁড়ে যাবে। ওকে, সার্কুলার মোশন কমপ্লিট করা পসিবল হবে না। তাহলে টি মাইনাস এমজি, এটা হচ্ছে নেট ফোর্স, যেটা কিনা সেন্টারের দিকে কাজ করছে। এবং এখানকার এই ভেলোসিটিটাকে আমি ভি ধরে নিচ্ছি। যে স্পিডটা এখানটা ইউ ছিল, নিচে নামতে নামতে স্পিডটা ভি হয়েছে। তো সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, সেন্টারের দিকে যে নেট ফোর্সটা কাজ করছে। এবার
এই ভি এর ভ্যালু কত সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। দেখো, এই ইউ থেকে যে ভি হয়েছে এটা কি জন্য হয়েছে, উপর থেকে নিচে নামলে কি জন্য স্পিড বাড়বে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইন্টু এইচ, হাইটটা কত, রেডিয়াস প্লাস রেডিয়াস ডায়ামিটার, মানে 2r। তাহলে ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালু কিন্তু আমরা জানি না, ইউ এর মিনিমাম ভ্যালু আমরা জানি কত, আর জি। তাহলে স্কোয়ার করলে, সরি, ইউ এর মিনিমাম ভ্যালু রুট আর জি, স্কোয়ার করলে রুটটা চলে গেল আর জি, প্লাস 4 আর জি। তাহলে এটা ভি এর মিনিমাম ভ্যালু। তাহলে ভি মিনিমাম ইজ ইকুয়াল টু রুট আন্ডার 5 আর জি। ওকে, এবার দেখো, তাহলে টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম, ভি এর ভ্যালু জানি না, ভি এর মিনিমাম ভ্যালু পুট করছি 5 আর জি বাই আর। যেহেতু ভি এর মিনিমাম ভ্যালু পুট করছি, আমরা বি পয়েন্টে টেনশনের মিনিমাম ভ্যালুই পাবো, যে কোনো ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু পাবো না। তাহলে এখানে আর আর কাটলো 5 mg, তাহলে টি মিনিমাম, মিনিমাম টেনশন কত হবে, 5 mg প্লাস এমজি ইকুয়াল টু 6 mg। এখানে বারবার মিনিমাম টার্মটা আমি ইউজ করছি, কারণ আমরা কন্ডিশনে মিনিমামটাই জানি, ম্যাক্সিমাম আমরা জানি না। কেন? কারণ ম্যাক্সিমাম কত স্পিডে ঘুরবে সেটা ডিপেন্ড করছে রোপের স্ট্রেংথের উপর, যে রোপ কতটা টেনশন নিতে পারে। অর্থাৎ যদি এর চেয়ে স্পিড বেশি হয়, অর্থাৎ ইউ যদি রুট আর জির বেশি হয়, রুট আর জি তো মিনিমাম ভ্যালু, যদি এর চেয়ে বেশি হয় তাহলে অ্যাকর্ডিংলি ভিও একটু বাড়বে। ভি যদি বেশি হয় তাহলে এই টেনশনটাও বাড়বে, বাড়তেই পারে যতক্ষণ না দড়ি ছিঁড়ে যাচ্ছে। তো যদি মিনিমাম কন্ডিশনের উপর প্রবলেম না থাকে, অন্য কোনো ভ্যালু দেওয়া থাকে, তোমাকে ঠিক একই রকম ভাবে ইউ থেকে ভি বের করতে হবে, ভি থেকে টেনশন বের করতে হবে, এবং দেখতে হবে যে তোমার যে রোগটা আছে গিভেন, সেই রোগটা অতটা স্ট্রেংথ নিতে পারে কি পারে না। যদি এখানটায় দেখা গেল যে এটা আসলো কিনা 8 mg, যেখানে এম হচ্ছে 1 কেজি, তার মানে 80 নিউটন। এবার রোপ নিতে পারে ধরো 75 নিউটন ম্যাক্সিমাম স্ট্রেংথ, তাহলে ছিঁড়ে যাবে। ওকে, তো এইভাবে এইটার ক্ষেত্রে কিন্তু শুধু ফর্মুলা মুখস্থ করলে চলবে না, ডেরিভেশনটা জানতে হবে। ডেরিভেশনটা করাচ্ছি কম্পিটিটিভ এর ক্লাসে, আমি নিজেও জানি যে ডেরিভেশন কখনো আসবে না, কিন্তু যদি মিনিমামের প্রশ্ন না আসে, ইউ মিনিমাম, টি মিনিমাম, এগুলো যদি প্রশ্ন না আসে, একটা ভার্টিক্যাল সার্কেলের উপর ভ্যালু দিয়ে প্রশ্ন আসে, তোমরা কিন্তু ফর্মুলা দিয়ে সলভ করতে পারবে না। যদি এই ডেরিভেশনটা জানা থাকে তবেই সলভ করতে পারবে। দেখো, এরপর যে টপমোস্ট পয়েন্ট আর বটমমোস্ট পয়েন্ট এখানেই থাকতে হবে এরকম কোনো কথা নেই, অবজেক্টটা এর মাঝামাঝি যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই যদি আমাদের সার্কুলার মোশনটা হয়, এইটা তার সেন্টার, এটা তার সেন্টার, এখানটা এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। এবার আমি ধরলাম বটমমোস্ট পয়েন্ট থেকে একটা কোনো একটা অ্যাঙ্গেলে আছে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, এবং এইভাবে এ থেকে সি হয়ে বি তে পৌঁছবে, সরি, এ থেকে পি হয়ে, পয়েন্টের নাম দিচ্ছি পি, এ থেকে পি হয়ে বি তে পৌঁছবে। তো এই পজিশনে মিনিমাম ভেলোসিটি আর মিনিমাম টেনশন কত সেটা একটু দেখি। তো ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, এখান থেকে ওয়েট নিচে কাজ করছে এমজি, এই এমজি দুটো কম্পোনেন্ট হবে, একটা ট্যানজেনশিয়াল, একটা রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়াসের উল্টো দিকে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, এই কম্পোনেন্টটা আসবে হচ্ছে এমজি কস থিটা, আর এটা আসবে হচ্ছে দেখো এমজি সাইন থিটা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বোঝাচ্ছি। প্রথম হচ্ছে এখানে একটা টেনশন কাজ করছে ভেতরের দিকে অবশ্যই, তো টেনশনটা নিশ্চয়ই এমজি কস থিটার থেকে বড়, যার জন্য নেট ফোর্সটা হচ্ছে সেন্টারের দিকে। স্পিডটা আমি এখানটায় ডাব্লিউ ধরলাম, স্পিডটাকে ডাব্লিউ ধরছি,
কারণ ইউ আর ভি আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। তাহলে টি মাইনাস এম জি কস থিটা ইজ ইকুয়াল টু এম ডাব্লিউ স্কোয়ার বাই আর। ওকে, এবার ডাব্লিউটা ফাইন্ড করার জন্য আমি ধরে নিচ্ছি যে এই যে ভার্টিক্যাল হাইটটাও নেমেছে, এই হাইটটা হচ্ছে এক্স। তাহলে টোটাল হাইট কত নামলো? আর প্লাস এক্স। এই যে এক্সটা, এক্স আর এটাও তো আর, পিসি রেডিয়াস, তাহলে এক্স বাই আর হচ্ছে কস থিটা। তাহলে এক্স হচ্ছে আর কস থিটা। তাহলে কতটা হাইট নামলো? হাইট নামলো হচ্ছে আর প্লাস এক্স, সেটা হচ্ছে আর প্লাস আর কস থিটা। আর কমন নিলে ওয়ান প্লাস কস থিটা। এবার যদি এখানকার ভেলোসিটিটা ফাইন্ড করার চেষ্টা করি, যে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ, এ মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি, আর এইচ, এইচ কত? আর ইন্টু ওয়ান প্লাস কস থিটা। তাহলে আমরা ওয়ান্স এগেইন আমরা ইউ এর মিনিমাম ভ্যালু জানি, কত ছিল? রুট আর জি। তাহলে ইউ স্কোয়ার কি আসবে? আর জি প্লাস টু আর জি প্লাস টু আর জি কস থিটা। তাহলে কি আসলো? থ্রি আর জি প্লাস টু আর জি কস থিটা। ডাব্লিউ আসবে এর রুট। ওকে, তো এটা হচ্ছে ডাব্লিউ এর মিনিমাম ভ্যালু, কারণ আমরা ইউ এর মিনিমাম ভ্যালু পুট করেছি। দেখেন, এবার ডাব্লিউ এর এই মিনিমাম ভ্যালুটা যদি আমরা এই জায়গাটায় টেনশন বের করার জন্য ইউজ করি, যে এম জি কস থিটা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তারপরে এম ডাব্লিউ স্কোয়ার ইজ থ্রি আর জি প্লাস টু আর জি কস থিটা বাই আর। তাহলে কি আসবে? এম জি কস থিটা প্লাস থ্রি এম জি প্লাস টু এম জি কস থিটা। তাহলে এম জি কমন নিয়ে নিলে এখানে থ্রি এম জি কস থিটা প্লাস থ্রি এম জি, তাহলে থ্রি এম জি কমন নিয়ে নিলে ওয়ান প্লাস কস। এটা হচ্ছে টেনশনের মিনিমাম ভ্যালু অ্যাট এনি পয়েন্ট। এবার দেখো, যদি বটম মোস্ট পয়েন্টের কথা ভাবি, বটম মোস্ট পয়েন্টে থিটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। থিটা যদি 0 হয়, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 ইন্টু 3 mg, বটম মোস্ট পয়েন্টে টেনশন, মিনিমাম টেনশন 3 ইন্টু 2 mg, 6 mg। যদি আমরা ডাব্লিউ তে অর্থাৎ ভেলোসিটির এক্সপ্রেশনে থিটার ভ্যালুটা 0 পুট করি, তাহলে cos 0 এর ভ্যালু 1, তাহলে 2rg প্লাস 3rg রুট আন্ডার 5rg। দেখে নাও, বটম মোস্ট পয়েন্টে ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি এসেছিল √5rg। যদি টপ মোস্ট পয়েন্টের কথা ভাবি, থিটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে cos 180 হচ্ছে -1, 1 - 1 হচ্ছে 0, টেনশন হয়ে যাবে 0। দেখো, টপ মোস্ট পয়েন্টে টেনশনের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। ওকে, এবং তারপর ভেলোসিটির এক্সপ্রেশনে যদি আমরা থিটাকে 180 পুট করি, তাহলে cos 180 -1, তাহলে -2rg, 3rg - 2rg ইজ rg, তার উপর রুট আছে। তাহলে দেখো, টপ মোস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি √rg। ওকে, তাহলে ক্যালকুলেশনে কোনো সমস্যা হয়নি। আমরা চাইলে অ্যাট এনি পয়েন্টের জন্য এই এক্সপ্রেশনটা, ডাব্লিউ এর এই এক্সপ্রেশনটা আর টেনশনের এই এক্সপ্রেশনটা মনে রাখতে পারবো। ওকে, তো নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে যেটা একটা এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে এই যে এম জি সাইন থিটা, এই জিনিসটা দেখতে পাচ্ছ। এই এম জি সাইন থিটা কি করছে? এম জি সাইন থিটা ভেলোসিটির ম্যাগনিটিউডটাকে এফেক্ট করছে।
ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা কি শিখলাম? ম্যাগনিটিউড একই থাকবে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে যেহেতু সার্কুলার। নন ইউনিফর্মে কি? ডিরেকশন তো চেঞ্জ হবেই কারণ সার্কুলার। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বললাম যে নন ইউনিফর্ম সার্কুলার মোশনে ভেলোসিটির ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট থাকবে না। তাহলে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট না থাকার জন্য একটা অ্যাক্সিলারেশন দরকার। সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে mg sin থিটা। তার মানে যখন এ থেকে বি তে আসছে তখন একটা অ্যাক্সিলারেশন আছে, লিনিয়ার অ্যাক্সিলারেশন বলছি। এই mg sin থিটাটা ভেলোসিটিটাকে বাড়াচ্ছে, কিন্তু যেমন যেমন নিচে নামছে থিটা কমছে, মানে অ্যাক্সিলারেশনটা কমছে। তার মানে তার মানে হচ্ছে ভেলোসিটি ইজ ইনক্রিজিং, কারণ অ্যাক্সিলারেশন আছে, বাট অ্যাক্সিলারেশন ইজ ডিক্রিজিং। তাই আমরা বলতে পারি velocity is increasing, velocity is increasing at decreasing rate. দেখো, যদি এই অবধি ভিডিওটা দেখেছো তাহলে আমি ফাইনাল কনক্লুশনে বলি যে আমি এইখানে সার্কুলার মোশনে ইউনিফর্ম এবং নন ইউনিফর্মে দুটোরই ডেরিভেশনটা কিন্তু দেখালাম। এর মূল কারণ হচ্ছে আমরা মূলত এই প্রবলেমগুলো ফর্মুলা ইউজ করে করি, কিন্তু এখন একদম ফর্মুলা বেসড অঙ্ক কিন্তু আমাদের সামনে আসে না। আমাদের সামনে এমন কিছু আসে যেখানে ফর্মুলাটাকে ইম্প্রোভাইজ করতে প্রয়োজন হতে পারে। যেমন একটা এক্সাম্পল আমি দিলাম যে আমরা হয়তো মিনিমাম টেনশন, মিনিমাম ভেলোসিটির এক্সপ্রেশন মুখস্থ করে গেলাম, বুঝি বা না বুঝি মুখস্থ করে গেলাম, কিন্তু মিনিমাম টেনশন চাইলই না, বলেই দিল যে টপমোস্ট পয়েন্টে ভেলোসিটি এত, রেডিয়াস এই। ওকে, তুমি রুট আন্ডার আর জি পুট করে দেখলে যে ভেলোসিটিটা তার চেয়ে বেশি। এবার বেশি তো হতেই পারে, রুট আর জি তো মিনিমাম ভেলোসিটি, তাহলে তার চেয়ে বেশি ভেলোসিটি হতেই পারে। এবার বললো যে বটম মোস্ট পয়েন্টে মিনিমাম টেনশন কত, বা সরি টেনশন কত, তাহলে কিন্তু তখন তোমার মিনিমাম টেনশনের ফর্মুলাটা কাজে লাগবে না। তাহলে তখন কিভাবে সলভ করব? যদি আমার ডেরিভেশনটা জানা থাকে, আমি কিন্তু দু চারটে স্টেপ জাম্প করে হলেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এমসিকিউটা সলভ করতে পারবো। অতএব ইউনিফর্ম সার্কুলার বা নন ইউনিফর্ম সার্কুলার এর প্রবলেম গুলো যে খুব কঠিন হয় তা না, কিন্তু হ্যাঁ, একদম ফর্মুলা বেসড হয় না। সেই জন্য আমি এই দুটো জিনিসের ডেরিভেশন পার্টটা দেখালাম, এটা ভালো করে বোঝো। এবং এরপরে ওয়ার্ক ফর এনার্জির সাথে আমি ভার্টিক্যাল সার্কুলার মোশনের প্রবলেম কিছু সলভ করাবো। ওকে, কেমন লাগলো ভিডিও জানাও। দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে। আর ততদিন ভালো থাকো এবং কনসিস্টেন্টলি পড়াশোনা করো। এসওই জেই কে তোমরা সাপোর্ট করো। আর কি করলে তোমাদের জন্য আরেকটু আমরা হেল্প করতে পারবো, সেই সাজেশনস গুলো দাও, আমরা অবশ্যই সেইগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি যে কোনো ভিডিও যখনই আপলোড করা হচ্ছে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের টিমের সব টিচাররা তোমাদের জন্য ডেডিকেটেডলি খাটছেন, ডেইলি প্র্যাকটিস পেপার আসছে, সেইগুলো সলভ করো। এবং একটা যে মোমেন্টাম, এই মোমেন্টামটা কিন্তু পড়াশোনার যে মোমেন্টাম, এটা কিন্তু মেনটেন করতে হবে। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে উইথ ওয়ার্ক ফর এনার্জি। টাটা, ভালো থেকো।